কিছু পরিমাণ মূলধন বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরে বেড়ে 230 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত? তো তুমি এটা কিভাবে করবে? কি বলছে দেখো, কিছু পরিমাণ মূলধন বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরে বেড়ে 230 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ তো আমরা যদি 100% ধরি, তা দেখো প্রতি বছর 5% সরল সুদ হয়েছে, সরল সুদের হারে বেড়ে বেড়ে 3 বছরে, তাহলে কত হবে? 3 5 15%। সেটা বেড়ে আসলটা সহ সুদটা হয়েছে 230। তাহলে আমার যদি 100 হয় টোটাল মূলধনটা, তাহলে বেড়ে হয়ে যাবে কত? 115%। সেই 115% মানেই হলো গিয়ে 230। তাহলে আমার চাই মূলধন অর্থাৎ 100%, তাহলে 1%, ঠিক আছে, আর 100%, ব্যাস এই গল্প। ওকে, এবার একটু কাটারি করে নাও। তাহলে কাটারি করলে কি হবে? 5 20 100, 5 দুগুণে 10, 5 তিনে 15, 23 10 230। তাহলে 20 আর 10 গুণ করলে হয় 200। ঠিক আছে, তার মানে মূলধনের পরিমাণ হয়ে গেল 200 টাকা, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক যাই এবারে। দেখো এই অঙ্কটা কি বলছে পড়ে দেখো। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি মাঠটির পরিসীমা 110 মিটার হয়, তাহলে মাঠটির প্রস্থ কত? তো কিভাবে করবে? দৈর্ঘ্য প্রস্থের পরিমাণটা বলে দিচ্ছে, দেখো অনুপাতটা বলে দিচ্ছে 6:5। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। যদি মাঠটির পরিসীমা, তাহলে মাঠটি আয়তকার দিয়ে দিয়েছে, তাহলে মাঠটির পরিসীমা মানে আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য এল নিলাম, ব্রেথ বি নিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দিয়ে দিচ্ছে 6:5। তাহলে দৈর্ঘ্য যদি 6 হয়, প্রস্থ যদি 5 হয়, তাহলে মানে তোমার পরিসীমাটা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেইটাই তোমার এখানে পরিমাণে দিয়ে দিচ্ছে 110 মিটার। তাহলে এখানটা কত হচ্ছে? 6 5 11 2 22। 22 মানে 110, 1 মানে হলো গিয়ে 5, কারণ 22 আর 110 কেটে যাবে 5-এ। চেয়েছে কি তোমার মাঠটির প্রস্থ কত? মাঠটির প্রস্থ কত ছিল? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 6:5 হয়, তাহলে মাঠটির প্রস্থ হচ্ছে 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 5 মিটার হয়, তাহলে 5 ইউনিট মানে 5 ইন্টু 5 মানে হয়ে গেল গিয়ে 25 মিটার। তাহলে মাঠটির প্রস্থ হয়ে যাবে তোমার 25 মিটার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কতে যাই এবারে। কি বলছে দেখো, এটা বদমাসের অঙ্ক, একটু বদমাসি করে নাও। মান নির্ণয় করো। ঠিক আছে, তো কিভাবে বদমাসিটি করবে? বি ফর কি হয়? ব্র্যাকেট, ও ফর অফ, বি ব্র্যাকেট বা বার, ব্র্যাকেটও আগে কাজ করতে হবে, বার বার থাকলে আগে করতে হবে। ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, লাস্টে সাবট্রাকশন। ঠিক আছে, প্রথমে তুমি ব্র্যাকেটের কাজটা করো। এইটুকু করলাম 6, তার মানে কি দাঁড়ালো? 3 মাইনাস 6 ভাজিত 6, তার মানে 6 ভাজিত 6, তাহলে এইটা আমার করে নিতে হবে 1। এদিকে আছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে আমার এটা দাঁড়ালো গিয়ে 2, অর্থাৎ দেখো এই ব্র্যাকেটটা কাজ হয়ে গেল 2। এবার তার সঙ্গে দেখো 3 গুণিত আছে, তাহলে হলো গিয়ে 6, তার মানে এইটা পুরোটাই হয়ে গেল আমার 6, তার সঙ্গে 3 যোগ আছে, তার মানে হয়ে যাবে 9, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো, বুঝতে পারলে না পারলে বলো, আর যদি পাচ্ছো ট্রাই করতে পারো, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এখানে। নেক্সট অঙ্ক দেখো। চলো 4 অঙ্কটা কি বলছে দেখো, যে আনন্দ 3,75,000 টাকা দামে একটি গাড়ি ক্রয় করে এবং সেটি 15% ক্ষতিতে বিক্রয় করেছিল। তাহলে গাড়িটি সে কত টাকায় কিনেছিল? দেখো বিক্রি করার দামটা দিয়ে দিয়েছে 3,75,000 টাকা, এবং বিক্রি করার সময় সে 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল অ্যাকচুয়ালি, তাই না? সে কত টাকায় বিক্রি করেছিল? ও, কেনা দামটা দিয়ে দিয়েছে। তার মানে দেখো অ্যাকচুয়ালি প্রফিট লসের যে ট্রিক্স আমি দিয়েছি, ধরো কোনো দোকানদার প্রথম জিনিসটা কিনবে, তারপর দাম ছাড়বে
অর্থাৎ মার্কড প্রাইস, যেটা আমি কিনতে যে জিনিসটার উপর দামটা লেখা থাকে সেইটা, তারপরে সেখান থেকে বিক্রয় করবে। এইটা হচ্ছে ছকটা, ঠিক আছে। কেনা দামটা দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে, তোমাকে চেয়েছে বিক্রয়, মানে এখান থেকে এই পথে যাব। অর্থাৎ দেখো এটা স্ট্রেট ফরওয়ার্ড পথ। যদি উল্টো দিকে হয় তাহলে উল্টো পথ, মানে আমার প্রথমে কেনা দাম, তারপর চিহ্নিত করবে, তারপর বিক্রি করবে। এটাই তো স্ট্রেট লাইন, স্ট্রেট ওয়েতে। তার মানে দেখো কেনা দাম দিয়ে দিচ্ছে কত, 3,75,000 টাকা, ঠিক আছে। যখন বিক্রি করে 15% ক্ষতিতে, তার মানে কি কেনা দাম 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে কি কেনা দাম দিয়েছে, বিক্রয় মূল্য বার করছে, মানে সোজা পথে যাচ্ছে। সোজা পথে গেলে নিচে 100, এবারে কি চেয়েছে 15% ক্ষতি, তাহলে ব্যালেন্স করো, তাহলে আসে কত 85, তার মানে 85%, সেটার জন্য আমি নিচে 100 করলাম। ব্যাস, এই কাটাটা করলে তোমার অঙ্ক শেষ। তাহলে এই একটা শূন্য কাটিয়ে দিলাম। তাহলে এই 3,750 সঙ্গে 85 গুণ, তা তুমি এক কাজ করো, একটা শূন্য হিসাবে রেখে দাও। তাহলে 375 সঙ্গে 85 গুণ করো, তাহলে 5 5 25, 2 5 7 35, 5 7 40, 40 আর 35, 75 আর 2 77, 7। দেখো অপশনে কিন্তু একটাই 7 আছে, তাহলে আর পুরো গুণটার করারই দরকার নেই, তাই না। তা তোমার কি হয়ে গেল, গাড়ি সে কত টাকায় কিনেছিল, বিক্রি করেছিল 3,18,750 টাকায়। তাহলে পুরো গুণটা না করলেও চলবে, কারণ একটাই আমি দেখতে পাচ্ছি 7, কারণ আমার 3 নাম্বার ডিজিটে 7 আসছে, তাহলে এখানে 3 নাম্বার ডিজিটে একটাই 7 আছে, তাই না। এইভাবে তুমি অঙ্কটাকে টিক মেরে চলে আসবে, কারণ আমার টিক মারা নেই ব্যাপার, ঠিক আছে। পুরো অঙ্কটা করার কোনো দরকারই নেই। চলো, এই অঙ্কটা তো একটা সোজা অঙ্ক, কিভাবে করবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, শুধু এনটিপিসিতে এসছে মানে যে এনটিপিসিতে আসবে এরকম কোনো মানে নেই, এটা ডব্লিউপিকেপিতেও আসবে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। কি করবে, প্রথমে দেখো এর ভিতরে রুটটা বার করে নাও। রুট আন্ডার 196 মানে কত, 14। তাহলে রুট থেকে বের করে দিলাম, এটা 14 হয়ে গেল। এরপরে আছে দেখো রুটের ভিতরে 50 প্লাস 14 মানে কত হয়ে গেল, 64। রুটের ভিতরে 64 মানে আমরা কত জানি, 8। বেশ, তারপরে দেখো 217 সঙ্গে যোগ আছে, তাই না। তার ভিতরে রুট মানে তার উপরে রুট, তা 200 আর 17 আর 8 কত হচ্ছে 225। 225টা রুটের ভিতরে আছে, টোটাল আমি পেয়ে গেলাম এই ভিতরটা পুরোটাই 225, তার বর্গমূল, তার মানে কত হয় 15। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটাকে তুমি তাহলে এইভাবে সলভ করবে। ওকে, 4-এর বি, দিনেশ 4-এর বি রাইট অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। তাহলে 5-এরটা বোঝা গেল নিশ্চয়ই, খুবই ইজি অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো এবারে 6। দেখো ত্রিকোণমিতির অঙ্ক, খুবই সিম্পল একটা অঙ্ক, সিম্পল হোক আর অসিম্পল হোক আমি জানি না। তাহলে তোমাদের রাইট অ্যান্সার দিয়েছো 5-এর দাগের এ, ঠিক আছে। দিনেশ 5-এর দাগের এ রাইট। এবার 6-এরটা দেখো, 6-এরটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান পি এবং সেক থিটা প্লাস কসেক থিটা সমান কিউ, তাহলে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 কত। তুমি এখানে ডাইরেক্ট মান বসিয়ে দাও। কিউ মানে কত আমাদের দিয়ে দিয়েছে, সেক থিটা প্লাস কোসেক থিটা, ওকে। বেশ, এবার পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মানে আমাদের কত, পি মানে কত, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1, ওকে। এবার এটাকে সাইন কোসে ভেঙে দাও, তাহলে সেক থিটা মানে আমরা কি জানি 1/cos, কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin, ওকে। এবার সূত্র ফেলে দাও, a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2 cos থিটা সাইন থিটা, আর মাইনাস 1 তোমার ছিলই। এখানে লসাও করো, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, ওকে। বেশ, এরপরে তোমার কি চেয়েছে, এখানটা দেখো এটা 1, এটা যদি 1 হয় তার মানে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস করতে মানে আমরা 1 জানি, তাহলে এইটার সঙ্গে 1টা কেটে যাবে, তার মানে পড়ে থাকলো কত 2 ইন্টু সাইন থিটা কস থিটা, ওকে। এবার দেখো সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে, তার মানে আমার থাকছে 2 আর উপরে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা, সেটা মানে দেখো পি দিয়ে দিয়েছে, তার মানে আমি পি বসিয়ে দিলাম। তার মানে গিয়ে অপশন সি তে তোমার আছে 2p, তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ইয়েস দিনেশ ঠিকই বলেছো, সি মনে হয় নয় সি হলো, ওকে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো তো এই অঙ্কটা তোমরা করেছো কিনা, জিওমেট্রির অঙ্ক, হ্যাঁ জিওমেট্রির অঙ্ক, এটা দেখো ট্রাই করে হচ্ছে কিনা। 4 5, এটা একটা সূত্র আছে,
সূত্র যদি জানো তাহলে ঝট করে হয়ে যাবে, আর না হলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 4-5 বিন্দুটি 2-3 এবং 7-8 বিন্দু দ্বারা যুক্ত রেখাটিকে যে অনুপাতে ভাগ করে তা হলো এটা। দেখো, ধরো এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট x1, y1, আর এর একটা পয়েন্ট যার স্থানাঙ্ক x2, y2। এখন যদি আর পয়েন্টে এই লাইনটাকে পি কিউ যোগ করলে যে লাইনটা পাচ্ছি সেটা যদি m:n অনুপাতে ছেদ করে আর পয়েন্টে, তাহলে এই বিন্দুটা কি হবে জানো? mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। এইটা তাহলে দেখো এখানে তোমার দিয়ে দিচ্ছে কত, 2 আর 3, আর এখানে দিয়ে দিচ্ছে দেখো 7,8, আর বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 4,5, ঠিক আছে। এর মান 4, এর মান 5। এটাকে x1 y1 x2 y2 বসিয়ে দিলে m টা বার করতে পারো। তাহলে কি করবে তুমি, এটা mx2 অর্থাৎ 2 আমি যদি করি, ঠিক আছে, তাহলে কি হবে, mx2 তার মানে হচ্ছে তোমার 7m প্লাস nx1 2n ডিভাইডেড বাই m প্লাস n, সেটা সমান 4 দিয়ে দিয়েছে। এখান থেকে তুমি 7m প্লাস 2n সমান 4m প্লাস 4n। ওকে, এবার দেখো এটা এদিকে নিয়ে চলে এসো, তার মানে হয়ে গেল গিয়ে 3m, এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে হয়ে গেল 2n। তাহলে এখান থেকে আমি m is to n সমান 2:3 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তা তোমাকে এই সূত্রটি জানতে হবে। এটা আরেকটু সোজা করে নিয়ে যেতেই পারে, এর জায়গায় তুমি m:1 যদি ভেবে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা ক্যালকুলেশন সোজা হয়ে যাবে। যাই হোক, এইটা তুমি ভেবে রাখো, এটা আমার দরকার নাই সোজা করার, সূত্র দিয়ে অঙ্কটা করে রাখো, তাহলে কারণ এরপরে যদি এরকম অঙ্ক পড়ে তাহলে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে। এই হলো অঙ্ক। তো এইটা এনটিপিসিতে এসছে, অন্য জায়গায় যদি আসে তাহলে এইভাবে তুমি করবে, না হলে কি করবো আর। তো এই অঙ্কটা দেখো, আর এই অঙ্কটা তো তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এটা তোমার চেনা জানা অঙ্ক, এটা তুমি করতে পারবে, ঠিক আছে। x:y সমান যদি তোমার 3:5 হয় তাহলে ওই 5x - 3y ডিভাইডেড বাই 10x + 6y, এই কতটা এইখানটাই হতো, হ্যাঁ, এর মান কত। ওকে, তো কিভাবে সলভ করবে, এগুলো তো একটাই ট্রিক্স। কি করবে, এক্স এর জায়গায় 3 ভেবে নাও আর ওয়াই এর জায়গায় 5 ভেবে নাও, দিয়ে ওখানে বসিয়ে দাও। তাহলে 5x মানে 5×3 = 15 মাইনাস 3y মানে 15, ওকে, ডিভাইডেড বাই 10x মানে 30, 6y মানে 30। নিচে যাই হোক উপরটা 0 হয়ে যাচ্ছে, আর নিচটা 7, তার মানে হয়ে গেল 0। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে, ডব্লিউপি কেপির জন্য তো আসেই, আবার অন্য পরীক্ষার জন্য আসে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। বেশ, 25টি জিনিসের বিক্রয় মূল্য 20টি জিনিসের ক্রয় মূল্যের সমান হলে ক্ষতির পরিমাণ কত শতাংশ হয়। তো তুমি এটা কিভাবে সলভ করবে, ঠিক আছে। 25টি জিনিসের বিক্রয় মূল্য 20টি জিনিসের ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়। বলো দিনে সেই অঙ্কটা ট্রাই করো। 25টি জিনিসের বিক্রয় মূল্য 20টি জিনিসের ক্রয় মূল্যের সমান হলে ক্ষতির পরিমাণ কত। তো 25টি জিনিসের বিক্রয় মূল্য এসপি, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। 20টি জিনিসের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস মানে সিপি সঙ্গে সমান। তাহলে দেখো সিপি বাই এসপি, তাহলে তার আগে একটু কাটারি করে নাও, 5×4 = 20, 5×5 = 25, তার মানে কত হচ্ছে 5/4। তাহলে যদি আমি সিপি 5 ইউনিট ভাবি, এসপি 4 ইউনিট ভাবি, তাহলে ক্ষতি কত হচ্ছে, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা ক্ষতি। এবারে শতাংশ কত, ক্ষতিটা কার উপর বার করবো আমরা, সিপির উপরে, আর শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ, অর্থাৎ 5×20=100, তার মানে 20% ক্ষতি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই এভাবে তুমি সলভ করবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক এবারে কি আছে। এটা তো খুবই ইজি, দেখো পারো কিনা।
দুটি সংখ্যার গসাগু 37 এবং লসাগু 740। যদি একটি সংখ্যা 148 হয়, ইয়েস রাইট অ্যান্সার। যদি 20 হবে, ঠিক আছে, 20 অ্যান্সার হবে আগের অঙ্কটা, ঠিক আছে না, 20 অ্যান্সার হবে আগের অঙ্কটা, 20%। ওকে, তো দেখো এই অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার গসাগু 37 এবং লসাগু 740। যদি একটা সংখ্যা 148 হয় তবে অন্য সংখ্যাটা কত? তো এর একটা লজিক আছে। যদি কোনো দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া থাকে আর দুটো সংখ্যা যদি দেওয়া থাকে, এদের মধ্যে একটা রিলেশন আছে কি না, সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল সেটি সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে দেখো লসাগু কত বা গসাগু কত, গসাগু হচ্ছে 37 আর লসাগু হচ্ছে 740। সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ 148 গুণিত আর একটা সংখ্যা। এই সংখ্যাটা আমাকে বার করতে হবে। তা তুমি যদি এই সূত্র জানো তাহলে এটা কি লেখার এত দরকার আছে? তুমি ডিরেক্ট 148 দিয়ে ভাগ করে দিবে, তাহলে সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে এত লেখার আমার আর কোনো দরকার ছিল না, তাই না? তারপরে তোমাকে এই সূত্র যদি মনে রাখতে পারো কি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গোসাগু, ব্যাস। তাহলে একটু কাটারি করে নাও। এই কাটারিটা করতে হবে, দেখো 4 কেটে যাবে না, 4 7 28, 2 4 3 12, ব্যাস 4 কেটে গেল। নিশ্চয়ই এটা কেটে যাবে, 4 1 4, 4 32, 4 5 20। তার মানে আরেকটা সংখ্যা হয়ে গেল 185, 185। তার মানে এখানে শুধু এই সূত্র জানলে অঙ্কটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। ইয়েস রাইট অ্যান্সার, বি অ্যান্সার হবে, ঠিকই বলেছো। 11 অঙ্ক দেখো কি বলছে। এগুলো খুবই মজার অঙ্ক, ঠিক আছে। এগুলো এনটিপিসি সেট করছি মানে যে অন্য পরীক্ষায় আসবে না এটা কিন্তু কথা নয়, তাই না? এই অঙ্কগুলোর জাতপাত নেই, তুমি দেখেই বুঝতে পারছো যে এনটিপিসির অঙ্ক মানে এনটিপিসিতেই আসবে, এরকম তো ব্যাপার না। অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক। 185, তোমরা যদি একটু দাগ নাম্বার দিয়ে অ্যান্সার দিতে পারো তাহলে খুব ভালো হবে। 185 না, ঠিক আছে, ইয়েস অ্যান্সার, ঠিক বলেছো তো স্যার। দেখো 225 বর্গমূল 15 হয় বলেই দিয়েছে, তাহলে 2.25 বর্গমূল প্লাস 0.0225 বর্গমূল প্লাস 0.0000225 বর্গমূল, এই তিনটে বর্গমূল যোগ করে মান বার করতে বলেছে। ক্লিয়ার? তুমি করবেটা কি? দেখো তুমি দশমিকের কথা এখন ভুলে যাও, এইটা 225 হয়ে গেল, তাহলে বর্গমূল কত? 15, ঠিক আছে। যতগুলোর আগে বর্গমূল হবে, মানে সংখ্যাটাতে যতগুলোর আগে, মানে যতগুলো ডিজিটের আগে দশমিক আছে, যখন বর্গমূল করবে তার হাফ হয়ে যাবে। তাহলে দেখো না তুমি, এটা দুটোর আছে, তার মানে আমি একটার পর দশমিক নেবো। তাহলে 1.5 মানে কি 15 গুণিত 15 225, আর 15 1.5 1.5, তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি না দশমিকের আগে, তখন দুটো। তাহলে এখানে যেটা একটা হবে রুটের ভিতরে সেটা দুটো হবে, অর্থাৎ রুটের ভিতরে যতগুলোর আগে দশমিক থাকবে যখন আমি বর্গমূল করব তখন সেটা হাফ হয়ে যাবে। এটা ক্লিয়ার হয়ে গেল। এখানেও দেখো সেই 225 যদি আমি দশমিক তুলে দিই তার মানে হলো কি 15। ক্লিয়ার? তার মানে এখানে 4টার আগে দশমিক আছে, মানে এখানে দুটোর আগে দশমিক হবে, তার মানে 15 দুটোর আগে দশমিক। ক্লিয়ার? এখানে দেখো সেই দশমিক যদি তুলে নিই তাহলে সেই আমার 225, 15, কিন্তু 6টার আগে দশমিক আছে, মানে আমি যখন রুট থেকে বার করবো তাহলে 3টার আগে হয়ে যাবে। তাহলে 3টার আগে মানে এইটা আর একটা বসিয়ে দিলাম, বাস। এই তিনটে সংখ্যার যোগ চেয়েছে, ইজি। 5 5 একে 6, 5 একে 6 দশমিক 1, 1.665। তার মানে এটা এতে আছে, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম রাইট অ্যান্সার দিয়ে ফেলেছো, গুড। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 12 দেখো কি বলছে, রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, রাইট, ইয়েস 11 রে। 12 অঙ্ক কি বলছে, একটি শহরে জনসংখ্যা 1 দশকে বৃদ্ধি পেয়ে 1,85,500 থেকে 2,22,600 হয়।
প্রতি বছর গড়ে কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পায়? 1 দশকে বৃদ্ধি পেয়েছে। আমার ছিল 1,85,500 জনগণ ছিল। 1 দশক মানে কি 10 বছর। 10 বছর পর সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 2,22,600। তাহলে প্রতি বছর গড়ে কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পায়? তা তুমি করবেটা কি? তা তোমাকে করতে গেলে প্রথমে তোমাকে টোটাল কত হারে জনসংখ্যাটা বেড়েছে বার করতে হবে। দিয়ে গড় কত বছরে, 1 দশক মানে 10 বছরে, দিয়ে 10 দিয়ে ভাগ করলে গল্প শেষ। তার মানে ছিল দেখো আমার 1,85,500 ছিল, সেটা বেড়ে গিয়ে এটা হয়েছে। তাহলে কত বেড়েছে? এখান থেকে এটা বিয়োগ করে দাও তো। 0 0 1 7 3, 37,100 বেড়েছে। কার উপর বেড়েছে? না 1,85,500 উপর বেড়েছে। পার্সেন্টেজ যদি করি এটা একটু কাটাকাটি করে নাও, কাটিয়ে দিলাম। এটা দেখো 5-এ কেটে যাচ্ছে, তাই না? এটা তার মানে 20% বেড়েছে টোটাল। এটা 10 বছরের হিসাব দিয়ে আছে না, টোটাল 10 বছরে 20% বেড়েছে। তাহলে গড় হলে কি হবে না, টোটাল উপরে আর নিচে তোমার সংখ্যাটা, তার মানে তোমার কি হলো 2%, অর্থাৎ 2% করে গড়ে বেড়েছে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। ঠিক আছে, বুঝতে না পারলে বলবে, ফিরে বুঝিয়ে দেবো। নেক্সট একটা অঙ্ক দেখো, খুবই ইন্টারেস্টিং এবং খুবই সোজা অঙ্ক। এই অঙ্কগুলো তোমার এনটিপিসি ছাড়া বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। রাইট অ্যান্সার দিয়েছো সফল। ঠিক আছে, 13 অঙ্ক কি বলছে দেখো, 2 5 6 4 ডলারের সাইন আছে আর 4। সংখ্যাটি যদি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে ডলারের স্থানে নিম্নলিখিত কোন সংখ্যাটি আসতে পারে না? বলো, এই অঙ্কটা করতে তোমায় কি করতে হবে? তার মানে 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার রুলটা জানতে হবে। ঠিক আছে, তাহলে 4 দ্বারা যদি রুলটা জানো, সেটা কত? 4 দ্বারা রুলটা কি না, লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে, এটাই তো রুল। এখন ওই ডলারের জায়গায় যদি আমি 5 বসাই 54, সেটা 4 দিয়ে ভাগ হয় না। ডলারের জায়গায় যদি 8 বসাই 84, 4 দিয়ে ভাগ করা যায়। যদি 2 বসাই 24, 4 দিয়ে ভাগ করা যায়। যদি 6 বসাই 64, সেটাও 4 দিয়ে ভাগ করা যায়। তোমার কি বলেছে, যদি বিভাজ্য হয় তাহলে কোন সংখ্যাটি আসতে পারে না? তার মানে এইটাই রইলো যেটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কিন্তু বলেছে বিভাজ্য হয়, তার মানে 5 আসতে পারে না। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারলে। ওকে, চলো এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। চলো, এই অঙ্কটা কি বলছে? রাইট অ্যান্সার দিয়েছে একদম। যদি এর আয়ের 35% বি এর আয়ের 40% সমান হয় তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত কত? কিভাবে করবে? তাই এর আয়ের 35%, তাই না, সেটা সমানই বলছে বি এর আয়ের 40%। প্রথমে পার্সেন্টেজে কাটিয়ে দাও। 5 8 40, 5 7 35। তাহলে এ ইজ টু বি, সেটা কিভাবে লিখবো? এটা আগে লিখছি মানে বি এরটা আগে লিখো, বিটা পরে আছে মানে এরটা লিখে দাও 7। তাহলে 8 ইজ টু 7। দেখো 7 ইজ টু 8ও আছে, মানে 7 ইজ টু 8ও আছে, 8 ইজ টু 7ও আছে। ঠিক করে লিখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকেই কিন্তু 7 ইজ টু, কারণ এ ইজ টু বি মানে 7 ইজ টু 8 এটা লিখে দিবার একটা প্রবণতা থেকে যায়। খেয়াল রাখবে, এর সঙ্গে যেটা কোফিসিয়েন্ট, এর সঙ্গে যেটা আছে গুণ আছে, সেটা বি এর অনুপাত, বি এর ঘরে চলে যাবে। আর বি এর সঙ্গে যেটা গুণ আছে, আর নাহলে তুমি সিম্পল ব্যাপার এত কিছু না বুঝে তুমি এভাবে করতে পারো, তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে না। এই তো এ ইজ টু বি সমান 8। কারণ আমি চাইছি যে তুমি পরীক্ষার খাতায় এত কলম ছোঁয়াও না, কিছু ট্রিক্স তোমাকে মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে, তাই না? একদম না, ওই যে বললাম সমীর, একটু আগেই বললাম যে 7 ইজ টু 8 এর একটা দাগ দিয়ে যাবার প্রবাবিলিটি থেকে যাবে, সম্ভাবনা থেকে যায়, প্রবণতা চলে আসে। তোমাকে একটু খেয়াল রাখতে হবে। অতএব কিছু জিনিস খেয়াল রাখো, যে যখন আমি এরকম ভাবে এ ইজ টু বি বার করবো,
যেটা এর সঙ্গে গুণ থাকবে সেটা বি এর ঘরে যাবে, আর যেটা বি এর সঙ্গে গুণ থাকবে সেটা এর ঘরে যাবে। এটা ট্রিক্স, আর না হলে তুমি এইভাবে করে নিবি। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। তো 15 কি বলছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে বার্ষিক 4%, 5% ও 6% হারে 25,000 টাকার চক্রবৃদ্ধি হারে মোট কত সুদ হবে? ঠিক আছে, রাইট। চলো এটা একবার ট্রাই করো, চক্রবৃদ্ধির অঙ্ক। ঠিক আছে, আমি ইউটিউবে সোম, বুধ, শুক্র এই 3টে ডেটে ইউটিউব যে সিএসএন স্টাডি আমাদের চ্যানেল আছে সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা বই করছি। অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, পাটিগণিত, বীজগণিতে, রিসেন্ট ত্রিকোণমিতি চলছে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ সেখানে দেখবে ত্রিকোণমিতি অনেক অঙ্ক থাকে। অতএব ত্রিকোণমিতিটা একটু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। সে তুমি আমার কাছ থেকে করো বা অন্য কারো কাছ থেকে করো, কিন্তু করতে হবে, কথা করতে থাকো। তো এই অঙ্কটা তুমি কি করবে, এটা আমি দুটো ভাবে বলে দিচ্ছি। দেখো দেখো আমি 4% মানে 4 এর 100 মানে 1 এর 25, তার মানে প্রথম বছরে যদি 25 টাকা তুমি ব্যাংকে জমা দাও তাহলে পাবে 26 টাকা, 1 টাকা সুদ হয়েছে। 5% মানে 5 এর 100 মানে 1 এর 20, দ্বিতীয় বছরে যদি 20 টাকা জমা দাও তাহলে 1 টাকা পাবে, সরি 21 টাকা পাবে, কারণ 1 টাকা সুদ। তৃতীয় বছরে 6% মানে 6 এর 100 মানে 3 এর 50, অর্থাৎ 50 টাকা জমা দিলে 53 টাকা পাবে। তাহলে এইটা যদি তুমি গুণ করো, এইটা হয়ে গেল তোমার আসলটা। দেখো 25 গুণে 50 500, 5 5 25 মানে 25,000, এটা আসলটা, আর এটা সুদ আসলটা। তাহলে এটা যদি তুমি গুণ করে দাও, 26-এর সঙ্গে প্রথমে 53 গুণ করো, তাহলে 3 ছক 18, হাতাকে 1, 3 দুগুণে 6, 5 ছক 30, 30 ছয় 36, 1 37 আর 3, 5 দুগুণে 10 13, তার সঙ্গে 21 গুণ। ঠিক আছে, 8 1 8, 8 দুগুণে 16, 7 1 7, 7 দুগুণে 14, 7 6 13, 4 5 1 6, 1 3 16, তাহলে 21 3 21 63, আর 16 হচ্ছে 60 79, 9 7 21 21 28 দিয়ে বিয়োগ করে দাও, তাহলে তোমার গল্প শেষ। অর্থাৎ 9 3 8 3 3 9 3 8, অর্থাৎ তোমার 3 9 3 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে করতে পারো, কিংবা আমি আরেকটা প্রসেস বলে দিচ্ছি, সেটাও তুমি করতে পারো। যদি এই গুণটা তোমাদের কাছে জটিল হয়ে যায় তাহলে তুমি এইটাও করতে পারো। ঠিক আছে, কিভাবে করবে না, দেখো আমার টোটাল প্রথম জমা ছিল কত, 25,000 টাকা। ঠিক আছে, প্রথম বছরের সুদ কত, 4%, 4% মানে 4 এর 100। ঠিক আছে, প্রথম দুটো শূন্য উড়িয়ে দিলাম, তাহলে 4 আড়াই মানে 1000 হয়ে গেল। প্রথম বছরের সুদ পাচ্ছে 1000, তা সেটা কি হবে, আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, কারণ চক্রবৃদ্ধি চলছে। তাহলে 25,000 আর 1000 মানে 26,000। ঠিক আছে, এর সঙ্গে আবার পরের বছর কত, 5%, 5% মানে 5 এর 100। ঠিক আছে, তার মানে দুটো শূন্য উড়িয়ে দিলাম, তার মানে কত হচ্ছে, 5 শূন্য 0, 5 6 30, সরি 5 6 30 0 3, 5 দুগুণে 10 13, 1300 টাকা সুদ হয়েছে। তো এটা আবার গুণ হয়ে যাবে, তার মানে 27,000, তার মানে 27,300, তাই না? তারপরে আবার সেটা করেছে কত, 6% মানে 6 এর 100, তাহলে দুটো শূন্য কাটিয়ে দিলাম, 3 ছক 18 থাকে 1, 6 7 42, 1 43, 3 4, 6 দুগুণে 12 4 16, এবারে যোগ করে দাও, 8 3 9 3 3 9 3 8, অপশন এ। যেটা তোমার এটা ছাড়া কি আমাকে আর বিয়োগ করতে না, শুধু সিম্পল সুদগুলো পেয়ে গেলাম দিয়ে যোগ করে দিলাম। আর আগেরটায় আমার সুদ আসল পেয়ে গেছিলাম দিয়ে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিয়েছিলাম। ঠিক আছে, এই হলো তোমার অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো আবার একটা আমাদের জ্যামিতির অঙ্ক, জিওমেট্রি। এই অঙ্কটা একটু ভালো করে বোঝো, এইগুলা এনটিপিসিতেই এই ধরনের কোশ্চেন আসে, ডব্লিউপি কেপিতে আসে না। ঠিক আছে, তো অঙ্কটাকে পড়ো। যদি একটি ত্রিভুজের 3টে বিন্দু দিয়ে দিচ্ছে, অর্থাৎ 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 3 5 -7,4 10, -6, এরকম বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজটির ভারকেন্দ্র যদি k,1 হয় তবে k এর মান কত? এগুলোর বিরাট কিছু লজিক নেই, শুধু একটা সূত্র আছে। সূত্র যদি তুমি জানতে পারো তাহলেই তোমার গল্প শেষ। ওকে, সূত্রটা কিরকম, এই ত্রিভুজটা যা খুশি হোক, হ্যাঁ, এই ত্রিভুজটা এইটা হচ্ছে তোমার ভারকেন্দ্র, এইটা তোমার ভারকেন্দ্র। ঠিক আছে, আমি যদি সূত্রটা বোঝাচ্ছি, প্রথমে দেখো, আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1 নিই, এই বিন্দুর স্থানাঙ্ক x2, y2 নিই, এই বিন্দুটার স্থানাঙ্ক x3, y3 নিই, আর এইটা যদি x, y নিই, তাহলে x এর মান হবে 3টার যোগফল, মানে x এর কোঅর্ডিনেটের যোগফলটা বাই 3, আর সেখানে y হবে y এর কোঅর্ডিনেটের যোগফল বাই 3। ঠিক আছে,
এবারে তোমাকে এখানে চেয়েছে বিন্দুটা দিয়ে দিচ্ছে কে কমা 1, তোমার কে এর মান চেয়েছে। কেটা কোনটা? এক্স অক্ষেরটা, তাহলে এক্স অক্ষর হলো যোগ করে নাও, তাহলে 3 - 7 প্লাস 10 ডিভাইডেড বাই 3, এই যে x1 প্লাস x2 প্লাস x3/3, ব্যাস আর তো কিছু নেই। 6/3 সমান 2, তার মানে কে এর মান হয়ে গেল 2। তার মানে তুমি এই সূত্রটা তোমাকে জানতে হবে, এগুলো এনটিপিসিতেই আসে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা একটু জেনে রাখো, আর যারা ডব্লিউপি কেপের জন্য নিচ্ছ এগুলো ইগনোর করে দাও, একটু স্কিপ করে দাও, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাই এবারে আমরা। চলো, এটা এনটিপিসি, ডব্লিউপি কেপি, এসএসসি, জিডি যে যা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটার কোনো জাতপাত নেই। ফটাক সে অ্যান্সারটা দিয়ে দাও। যদি 2160/√x সমান 240 হয় তবে x এর মান কত? এটা তুমি ইজিলি পারবে, ট্রাই করো, করতে থাকো ট্রাই, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাও ফটাফট। 2160/√x সমান 240 হলে তোমার x এর মান চেয়েছে, ঠিক আছে? তো কি করবে? প্রথমেই 0 0 কাটিয়ে দিবে, ক্লিয়ার? এরপরে দেখো কততে কাটছে। 6 4 6 24 আর 3 6 18, 6 6 36, তাহলে 4, মানে ধরো আমি বলছি এটা 4-এ কাটলো, 6 4 24 আর 3 6 18 আর 6 6 36, 4 9 36, মানে তোমার দাঁড়াচ্ছে 9/√x সমান 1, তাই না? তাহলে 9 সমান √x, আর √x থেকে x করতে গেলে চারদিকে স্কোয়ার করতে হবে, বর্গ করে দিতে হবে, 81। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা তুমি এভাবে সলভ করে নেবে, খুব কুইক। এটা তো আর লজিক কিছু নেই, শুধু কাটাকাটি করে √x সমান করে দিলাম, তাই না? চলো দেখো ত্রিকোণমিতির অঙ্ক এনটিপিসিতেই আসে, ডব্লিউপি কেপিতে আমি দেখিনি, ওর মনে হয় ত্রিকোণমিতি সিলেবাসে নেই, কিন্তু এনটিপিসিতে ত্রিকোণমিতি সিলেবাসে আছে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ আমি বলবো সুবিদ দাস স্যারের বই প্র্যাকটিস করো, তাহলে ত্রিকোণমিতি যাই অঙ্ক পড়ুক তুমি পারবে, শিওর, ঠিক আছে? নিজে করো, অন্য কারোর ভিডিও দেখতে পারো, আমার ভিডিও দেখতে পারো, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ সুবিদ দাস স্যারের বইটা প্র্যাকটিস করো, ক্লিয়ার? ইয়েস স্বপন, রাইট অ্যান্সার দিয়েছো আগের অঙ্কটা, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তো দেখো tan থিটা দেওয়া আছে, আমি দেখো ত্রিকোণমিতির ক্লাস সিএসএন স্টাডি ইউটিউব চ্যানেলে শুরু করেছি, ওখানে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বাটন দাবি অল করে দাও, ওখানে ত্রিকোণমিতির জাস্ট এই চ্যাপ্টারটাই শুরু করেছি, এই অঙ্কটা আগের ক্লাসে করিয়েছি, তুমি ওখানে দেখলে পারবে, ঠিক আছে? এটা যদি থিটা নেই, tan থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। আচ্ছা বলো তো cos থিটা মানে কত? ভূমি বাই অতি। সাইন মানে লম্ব বাই অতি। এগুলো একটা মনে রাখার আমি ট্রিক্স ওখানে দিয়েছিলাম, তোমাকে এখন বলে দিচ্ছি। আমি এভাবেই মনে রেখেছিলাম ছোট থেকে, ঠিক আছে? তো তোমাকে মনে রাখার বলে দিচ্ছি, তুমি কিভাবে মনে রাখবে, তোমার হয়তো ট্রিক্স আছে, আমারটা নিতেও পারো, তুমি না নিতে পারো। ভূমি অতি কস কয়, লম্ব অতি সাইন, লম্ব ভূমি ট্যান কয়, অন্যতায় ফাইন। অন্যতায় ফাইন মতলব এই যে ভূমি অতি কস কয় মানে ভূমি বাই অতি ভূমি সমান কস, উল্টি দাও, অতি বাই ভূমি সেক হয়ে গেল, মানে কসের অনন্যক সেক, কস যেটা উল্টি দিলে সেক। লম্ব অতি সাইন মানে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তো সাইনকে যদি উল্টায় তাহলে অতিভুজ বাই লম্ব, সেটা হয়ে গেল কি কসেক, তার মানে সাইনের যেটা সেটা উল্টে দিলেই কসেক। লম্ব ভূমি ট্যান কয়, লম্ব ভূমি মানে লম্ব বাই ভূমি, ট্যান হলে উল্টে দিলে যদি ভূমি বাই লম্ব সেটা হয়ে যাবে কট, তার মানে ট্যানের উল্টো কট, কটের উল্টো ট্যান। তার মানে কসের আর সেকের এরা দুজন একে অপরের অনন্যক, সাইন কোসেক এরা দুজনে একে অপরের অনন্যক, ট্যান কট এরা দুজন একে অপরের অনন্যক। ভূমি অতি কস কয় লম্ব অতি সাইন, লম্ব ভূমি ট্যান কয় অন্যতায় ফাইন। এই যে অন্যতায় ফাইন মতলব ওই যে উল্টি দিচ্ছে, এটাই বলতে চাইছি। বেশ, তাহলে লম্ব ভূমি মানে 12 5, অতিভুজ কত হবে না √আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 140 প্লাস 25 169, রুট থেকে বার করলে 13, এটাকে বলে ট্রিপলেট। তাহলে 12 5 এগুলো তুমি যদি প্র্যাকটিস করো না, 5 আর 12 দেওয়া থাকলে 13 একটা হবে, সোজা কথা এটা, বা 12 13 দিয়ে আছে মানে 5 হবে,
13 দিয়ে আছে মানে 12 হবে। এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মাথায় এক্সপিরিয়েন্স চলে আসবে। মানে এই যে 144 25 এটা চলেই আসবে অটোমেটিক। বেশ, সাইন থিটা মানে কি বললাম? লম্ব অতি সাইন। তার মানে সাইন থিটা মানে হয়ে গেল তোমার লম্ব বাই অতিভুজ। তার মানে একবার 1 প্লাস সাইন থিটা আর একবার 1 মাইনাস সাইন থিটা। তাহলে নিচে 13 লসাগু, উপরে 13 লসাগু। তাহলে লসাগুটা কাটিয়ে দেবো। উপরে হচ্ছে 13 প্লাস 12 আর নিচে হচ্ছে 13 মাইনাস 12। উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 1, তার মানে হলো গিয়ে 25। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝলে এটা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো ত্রিকোণমিতি প্র্যাকটিস করবে, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে 19, a বাই b সমান 0.75 হয়, তবে 2a প্লাস b বাই 2a মাইনাস b প্লাস 4/9 এর মান কত? কত? এটা তো পারবে, এটাও কোনো অসুবিধার কিছু নেই। শুধু তোমাকে একটি লজিক খাটাতে হবে যে a বাই b তোমার দেওয়া আছে 0.75, মতলব 75 বাই মানে 75/100, তার মানে 3/4। তার মানে তুমি এর মান 3 নিয়ে নাও আর বি এর মান 4 নিয়ে নাও, দিয়ে উধর বসিয়ে দাও। 2a মানে 6 প্লাস বি মানে 4, 2a 6 মাইনাস বি প্লাস 4, আর ছিল আমার 4 9। তাহলে উপরে হয়ে গেল 10, নিচে হয়ে গেল 2 প্লাস 4 9, 5 প্লাস 4 9, 49 9। আশা করি বুঝে গেছো। 9 5 9 45 প্লাস 4 49, মানে এখানে 45 প্লাস 4/9, এটাকে একবার ডিরেক্ট করে দিয়েছি। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কতে যাই। বেশ, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক একটা। 8 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি জলাধারের জলের গভীরতা 1 মিটার 22 সেকেন্ড হলে জলাধারের ভেজা অংশের মোট ক্ষেত্রফল কত? ইয়েস, রাইট অ্যান্সার ডি। ঠিক আছে, ঠিক আছে, রাইট অ্যান্সার দিচ্ছ। চলো এটা একবার ট্রাই করো, এটা একবার ট্রাই করো। 8 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি জলাধারের জলের গভীরতা 1 মিটার 22 সেমি হলে জলাধারের ভেজা অংশের মোট ক্ষেত্রফল কত? তো এবার ট্রাই করো, দেখি কিরকম করছো। এরকমটা হবে আর কি। এরকমটা হবে আর কি। এটা ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে একটা ট্যাঙ্কি ভাবো আর কি। ট্যাঙ্কি, চৌকোন ট্যাঙ্কি ভাবো, ঠিক আছে? সেটা কিরকম, ধরো এই দৈর্ঘ্য আর প্রস্থ তোমার দেওয়া আছে, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এরকম একটা ট্যাঙ্কি হবে আর কি। এরকমটা হবে আর কি, ঠিক আছে? ছবিটা আমি আঁকতে পারছি না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি রকম, তুমি যে ঘরটা আছো সেটা মাথায় ভেবে নাও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ধরো মানে কতটা জল আছে, দৈর্ঘ্য দিয়ে আছে 8, প্রস্থ দিয়ে আছে 4, আর 1 মিটার 22 সেকেন্ড মানে 1.22 মিটার, এতটা জল আছে। ঠিক আছে, ভেজাংশটা মানে কত পরিমাণ জল আছে সেটার ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, তাই তো? হ্যাঁ, তা দেখো নিচের তলটা থাকছে, দুদিকের দুটো দেওয়াল থাকছে,
মানে নিচের তলটা দুদিকের তলটা, কিন্তু উপরটা থাকছে না। কেন থাকছে না উপরটা? কারণ এতটা পর্যন্ত হাইটে জল আছে, তাই না? তার মানে দেখো, যদি আমি নিই, তার মানে দেখো তুমি যে ঘরটা দাঁড়িয়ে আছো তার অর্ধেকটা ভাবো না, তার অর্ধেকটা ভাবো। তার মানে এই দেয়ালটা জলে ভিজে থাকবে 1.22 মিটার হাইট পর্যন্ত, তার মানে এর উল্টো দিকটাও আছে, আবার ওই দিকটা আছে মানে এদিকটাও আছে, আর নিচটা আছে, শুধু উপরটা নেই, কারণ পুরো ট্যাঙ্কি তো ভর্তি নেই, তাহলে উপরটা ছুঁয়েছে না, কারণ 1.22 হাইট পর্যন্ত আছে। তার মানে তোমার যেটা হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা নিচটা হয়ে গেল, নিচটা হয়ে গেল, প্লাস প্লাস, ঠিক আছে, একটা হচ্ছে 8 গুণিত 1.22, একদিকের দেওয়ালটা, তার সঙ্গে 2 গুণ করলাম মানে উপর দিকটা হয়ে গেল। আরেকটা যেটা হবে 4 গুণিত 1.222, একদিকটা, আর 2 গুণ করলাম মানে উল্টো দিকটা হয়ে গেল। তাহলে এইটি তোমার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি আমি ছবিটা দেখাতে পারলাম না, ছবিটা দেখাতে পারলে খুব হতো, আমার ছবিটা আঁকতে পারছি না, মানে ছবিটা মাথায় আসছে কিন্তু ছবিটা ধরতে পারছি না, মানে লিখতে পারছি, টানতে পারছি না আর কি। 4 তে 32 প্লাস 2 তোমার কত হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, হাতে 1, 8 একে 9, আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, ঠিক আছে। তার মানে 32 প্লাস 2 গুণিত 8 6 14, হাতে 1, 8 7 15 একে 16, হাতে 1, 9 4 13 একে 14, ঠিক আছে। তার মানে তোমার 32 প্লাস 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 একে 9, 2, তাহলে 2 8 9 10 11, 3 2 5 একে 6, 61.28 বর্গ মিটার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে সলভ করবে। চলো নেক্সট অঙ্ক দেখো। এটা ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্ক করেছি আমরা সময় দূরত্বতে, কিন্তু এই অঙ্কটার মতো ছিল না, ওই স্টাইলেরই আর কি। স্টপেজগুলি বাদ দিলে একটি বাসের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার হয়, এবং স্টপেজ ধরলে বাসটির গতিবেগ হয় 52 কিলোমিটার পার আওয়ার। বাসটি তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? কি বলছে? স্টপেজ যদি দেয়, বাদ দেয়, মানে সুপার ফাস্ট, সে 1 ঘন্টাতে মানে 60 মিনিটে যাচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে, ধরো 1 মিনিট, ধরো এটা একটু বুঝাই। তাহলে স্টপেজ যদি না দেয় তাহলে 80 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, আর স্টপেজ যদি দেয় তাহলে 52 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। ওকে, তার মানে কতটা তার টাইম বেশি লাগছে স্টপেজ দিলে? তার মানে তোমার হচ্ছে মানে কত কিলোমিটার সে দেরিতে যাচ্ছে, মানে ধীরে, মানে কত কিলোমিটার তার লস যাচ্ছে, কত, 52 60 28 কিলোমিটার, তাই না? তাহলে সে স্টপেজ যদি না দেয় 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়, আর স্টপেজ যদি দেয় তাহলে 1 ঘন্টায় 52 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় 28 কিলোমিটার স্লো যাচ্ছে সোজা কথায়। তার মানে সে প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? তাহলে এটা 1 ঘন্টার হিসাবটা পেলাম। তাহলে 1 ঘন্টার হিসাবটা যদি পাই, তাহলে তুমি দেখো এই যে 80 মিনিট 80 কিলোমিটারটা সে যাচ্ছে 80 কিলোমিটার যাচ্ছে সে 60 মিনিটে একে, আর আমার 28 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে, বাস, তাহলে হিসাবটা পেয়ে যাবে। তাহলে তুমি কি করবে, একটা শূন্য কাটিয়ে দিলাম, 4 7 28, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 7 21, তার মানে 21 মিনিট করে থামবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে। ওকে, চলো এবার নেক্সট অঙ্ক। এই ধরনের অঙ্কের সঙ্গে তুমি আগেই পরিচিত আছো, এগুলো একটু অন্য স্টাইলে দিয়েছে। এটা যদি তোমার দিত a/b = 3:2, b/c = 3:5, তাহলে a + b/b+c এর মান কত? তাহলে তুমি ইজিলি পারতে। তাহলে এটা দিয়ে দিয়েছে, মানে দেখছো তুমি অন্যভাবে, কিন্তু দিয়েছে সেই তোমার a/b, তাই না? এইটাই দিয়ে দিয়েছে তোমার, আর b/c = 3:5। তা তুমি কি করবে, a/b/c, তাহলে a/b মানে 3:2, আর b/c মানে 3:5, তারপরে এটা 2, এটা 3, তার মানে a এর মান 9, b এর মান 6, c এর মান 10। তাহলে a এটা, b এটা, c এটা, এবার চেয়েছে কি a + b, 9 6 15 ডিভাইডেড বাই b + c, 6 16, হয়ে গেল তোমার গল্প। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট
অ্যান্সার। ওকে ওকে ওকে, আগের অঙ্ক রাইট অ্যান্সার দিয়ে দিছ, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলে। ঠিক না? চলো নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা ট্রাই করো। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। ইয়েস, এই অঙ্কটা ট্রাই করো। কমল একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। বিমল কমলের চেয়ে 40% বেশি দক্ষ। বিমলের তাহলে সেই একই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এগুলো তোমরা করে করে অভ্যস্ত, তোমরা যাই পরীক্ষা দিয়েছো, দেওয়ার জন্য প্রস্তুত নাও না কেন, এই ধরনের অঙ্ক তুমি বহুবার প্র্যাকটিস করেছো, তাই না? তাহলে 40% মানে কি? সোজা কথায় 40% মানে হচ্ছে তোমার 40/100, তার মানে 2/5। তাহলে এই নাও তোমার কমল, এই নাও বিমল। বিমল কমলের চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে কমল যদি 5 ইউনিট করে, বিমল তাহলে 7 ইউনিট হবে। মানে কমলের একদিনে করার ক্ষমতা হচ্ছে 5 ইউনিট, বিমলের সেখানে 7 ইউনিট। কমল কাজটা শেষ করছে কত? 14 দিনে। তাহলে কমল যদি একদিনে 5 ইউনিট করে, তাহলে 14 দিনে কত করবে? 5 গুণিত 14, তাহলে এইটাই হয়ে গেল টোটাল কাজের পরিমাণ। সেই কাজটা করতে বিমলের কদিন সময় লাগবে? বিমলের যদি একদিনে 7 ইউনিট করতে সময় লাগে, তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে? 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 5/10, তার মানে 10 দিন সময় লাগবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ বাবুয়া। তো এগুলো করে করে তোমরা অভ্যস্ত, অনেকগুলো অঙ্ক করেছো এরকম, তাই না? আমি চ্যাপ্টারটাই পুরো করিয়ে দিয়েছি, ঠিক আছে। সুবিদ দাস স্যারের বই করো, এই ধরনের অঙ্ক প্রচুর আছে, প্র্যাকটিস করে করে তুমি এগুলো পারবে। ওকে, আমি এটাই চাইছিলাম, রাইট অ্যান্সার দিয়েছো, গুড। চলো নেক্সট অঙ্ক 24। 24 বলো কি করবে? ঠিক আছে, 24। 39 এবং 84-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? ইয়েস, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার দিয়েছো আগেরটার সমীর। ঠিক আছে, এটা একবার ট্রাই করো। কি বলছে যে 39 এবং 84-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? এটি একটা উপায় হচ্ছে, বৃহত্তম মানে গোসাগু, 39 আর 84-কে গোসাগু করতে হবে, গোসাগু করে 3 যোগ করলে সংখ্যাটা পেয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। কিংবা সোজা সাপটা হিসাব, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে মানে 3 বিয়োগ করে নাও। তাহলে যদি ভাগশেষ 3 বিয়োগ করি, এটা হবে 36, এটা হবে 81। এবার এখান থেকে দেখে নাও কে এই দুটোকে ভাগ করছে, সেটা একমাত্র আছে 9। 4 9 36, 9 9 81, তার মানে 9 ইজ দ্য রাইট অ্যান্সার। এইটি হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস, অপশন টেস্ট, তাই না? ইয়েস, রাইট অ্যান্সার দিয়েছো। আর না হলে গোসাগু টোসাগু করতে হবে, সে আরো একটু বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো বুঝেছো। ঠিক আছে, আর যদি ভালো লাগে আমাদের এই ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে জয়েন করতে পারো। ওখানেও আমাদের বই, যে চ্যাপ্টার ওয়াইজ বই, সুবিদ দাস স্যারের যে নতুন বইটা আছে, সেখান থেকে আমরা অঙ্ক করছি। কারণ আগে তোমাদের বেসিকটা জানতে হবে, তারপর তো প্র্যাকটিস সেট চলছেই। ঠিক আছে, তো চলো, যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে দেখতে পায় ভিডিওগুলো, ঘরে বসে প্রিপারেশন নিতে পারে বা প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, চলো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। আমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সঙ্গে সাবস্ক্রাইব, আর সোম বুধ শুক্র ইউটিউবে ঠিক সঙ্গে সাবস্ক্রাইব, বই অ্যানালিসিস। ঠিক আছে, চলো বাই বাই, পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।